ক্লাস 8 ভূগোলের 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে চাপ বলয় ও বায়ু প্রবাহ। খুব ভালো চ্যাপ্টার। আমার সঙ্গে সঙ্গে তোমরা একটুখানি ভিডিওটা ফলো করো, দেখো খুব ভালো পড়াশোনা হবে। তবে একটা পার্টে হবে না, একটু বড় চ্যাপ্টার, এটা 3টে পার্ট করতে হবে। প্রথম পার্টে আজকে আমি আলোচনা করছি চাপ বলয়। এই চাপ বলয়ই হোক বা বায়ু প্রবাহই হোক, এটা ভালো করে বুঝতে গেলে একটা ছবি তৈরি করতে হবে। ছবিটা যদি না দেখে তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের অনেকটাই পড়াশোনা হয়ে যাবে। চলো আমরা ছবিটা তৈরি করি। এখন দেখো আমার কাছে যে খাতাটা রয়েছে, একটা বৃত্ত এঁকেছি। বুঝতে পারছো এটা আঁকতে তোমরা পারবে নিশ্চয়ই, কোনো কষ্টই নেই। এই বৃত্তটা দেখো, এখানটাতে আমাদের কেন্দ্র আছে। এই কেন্দ্রর মানে আমরা ঠিক কেন্দ্রটা যে একটা সরু আমরা ডট 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 দেবো আর কি। হয়েছে, আমরা বুঝতে পারলাম যেটা তৈরি হয়ে গেছে। তার মানে এটা নিরক্ষরেখা 0 ডিগ্রি, একদম এটা কিন্তু 0 ডিগ্রি। এই 0 উপরেও 5 নেব, নিচেও 5 নেব, তার মানে 5 ডিগ্রি। তার মানে আগে একটু কাজ আমাদের করে নিতে হবে। ম্যাপে এটা কোনটা কোন দিক লিখে ফেলতে হবে। ওপরটা হবে উত্তর দিক, নিচেটা হবে দক্ষিণ দিক। যে কোনো মানচিত্রে উপর দিকটা উত্তর দিকই হয়, আর ডান দিকটা পূর্ব দিক হয়, বাঁ দিকটা পশ্চিম দিক হয়। তাহলে দিক লিখে ফেলেছি, কোনটা কি দিক। 0 ডিগ্রি লিখেছি এবং 0 ডিগ্রি লেখার পর 5 ডিগ্রি, তাহলে উত্তর, 5 ডিগ্রি উত্তর এবং 5 ডিগ্রি দক্ষিণ। একটা দাগ কাটবো, এটা আমরা স্কেলে ভালো করে কেটে নেব, কিন্তু কোনো অসুবিধা হলো 90 ডিগ্রি শেষ হবে আর কি। চলো আমাদের এইখানে একটা দাগ কাটতে হবে, ঠিক 30 আছে, মানে আমাদের 30 ডিগ্রিতে একটা দাগ কাটলাম। একবারে 5 থেকে 30 এলাম, মনে রাখবে 30টাও মাঝে দেবো, এটা মিডিল। তার মানে 35, 5 গেল, এদিকেও 35 এলো। তার মানে 25 থেকে 35 কত এলো? আমরা 35 কেন আসবে না, এটা 25 কেন আসবে না, 1 2 5 10 11 25 হবে, তারপর 30 হবে, তারপর তো 35 হবে। তো 25 থেকে 35-এর মধ্যে, অর্থাৎ 30টা মাঝে ফেলে দিলাম। আর একটা দাগ কাটবো, সেটা হবে একদম শেষে 60, তা 60 থেকে 70, তার মানে এই গ্যাপটা 10। এটা 60টা কিন্তু মাঝে নয়, বুঝতে পারলে? এটা যদি তৈরি করতে পারো কিন্তু অনেকটা আমাদের হয়ে গেল। কি হয়ে গেল দেখাচ্ছি তোমাদের। তাহলে এগুলো সব কিন্তু উত্তর অক্ষরেখা। তার 25 ডিগ্রি উত্তর, 35 ডিগ্রি উত্তর। তো 25 থেকে 35-এর মধ্যে একটা চাপ বিরাজ করে। আবার 60 থেকে 70, যদি 60 কিন্তু মাঝে নেই তাহলে কিন্তু এটা 55 থেকে 65 হয়ে যেত। তা 60টা এখানে একদম, এখানটা দাগটা বাড়িয়ে দেবে, যে 60 করে দেবে, 60 থেকে 70। এইগুলো দাগটা বাড়াবে না, মিডিলে 30 পড়ে গেল, নিচে 25 থেকে 35। এদিকেও ঠিক একইভাবে উপরে যা করেছি তাই, মাঝে 30 দেবো, তাহলে 25 থেকে 35-এর মধ্যে একটা তাপ মানে চাপ বিরাজ করবে। কি চাপ সেটা আমি বলে দিচ্ছি। এখানটা আমাদের এই দাগটাকে বাড়িয়ে দেবো 60, তা 60 থেকে 70-এর মধ্যে একটা কিন্তু চাপ বিরাজ করবে। কোনটা কি চাপ? দেখো 0 ডিগ্রি তো নিরক্ষরেখা হয়, তাই নিরক্ষীয় লিখি, নিরক্ষরেখা লিখবো না, নিরক্ষীয় লিখবো। তাই আমি নিরক্ষীয় লিখে রেখে দিলাম। আচ্ছা এবার দেখো তো এটা কি রেখা। আমরা জানি এটা কর্কট ক্রান্তি, এটা মকর ক্রান্তি। আমি কিন্তু অনেক ভিডিওতে শিখিয়ে দিয়েছি মনে রাখার জন্য। শুধু মনে রাখতে হয় চাপের ক্ষেত্রে বা যখন আমাদের অক্ষরেখা দাগ রেখা পড়বো কম ও কম, কম ও কম, তাহলে এখানে ক লিখে এখানে তার ম হয় না, তাহলে মক হয়ে যেত। তা কম কথাটা মনে রাখতে হয়, তার মানে কর্কটীয়। কর্কটীয় লিখে রেখে দিলাম 29 ডিগ্রি 29। এটা মকরীয়, মক রয় ডিগ্রি 29, মকরীয়। বুঝতে পারছো? আমার লেখাটা কিন্তু খারাপ, কিন্তু আমি তোমাদের টপিক, আমি ইঞ্জিন তোমাদের তৈরি করে দিচ্ছি, তোমরা ট্রেন চালাবে, তোমরা ভালো করে লিখবে। আমি কিন্তু টপিকটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি কীভাবে মনে রাখবে। তাহলে কর্কট রেখা কর্কটীয় হয়ে গেছে, মকর হচ্ছে মকরক্রান্তি রেখা মকরীয় হয়ে গেছে। এটা সুমেরু বৃত্ত, কারণ না এটা হচ্ছে কুমেরু, তো যার মন খুব খারাপ তার মন নিচের দিকে যায়, তা কু, আর এটা সু ওপরে থাকে।
তাহলে সুমেরু বৃত্তরেখা, এটা আমি সুমেরু বৃত্তরেখা, সুমেরু বৃত্তীয় দাও, সুমেরু বৃত্তীয়, এটা বইয়ে ভালো করেই লেখা আছে, আমি পরে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কুমেরু বৃত্তীয় হবে, কুমেরু বৃত্তীয়। এটা শুধু কুমেরু 90 ডিগ্রিটা বিন্দু, এটা সুমেরু 90 ডিগ্রিটা, তাহলে 90 আমরা লিখে দেব, নিচেটাও 90। এটা হবে দক্ষিণ, এটা হবে উত্তর, কারণ 90 ডিগ্রি উত্তর মেরুটা কিন্তু কুমেরু বিন্দু, সুমেরু বিন্দু, আর 90 ডিগ্রি দক্ষিণটা কিন্তু কুমেরু বিন্দু, এটা কিন্তু রেখা নয়। তাহলে আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কোনটা কি চাপ? মোট আমাদের 7টা চাপ বলে আছে। তাই মাঝখানে তো নিরক্ষরেখা তো সবসময় নিম্ন হয়, মানে নিম্ন চাপ বেশি হয় আর কি, নিম্ন চাপ। এটা যদি নিম্ন চাপ হয়, উপরটা হবে উচ্চ চাপ, তারপর এটা নিম্ন, তারপর এটা উচ্চ। ঠিক এও তাই, নিম্ন হয়েছে উচ্চ, এটা নিম্ন, এটা উচ্চ। তাহলে আমাদের কিন্তু এইখানটাতে আমাদের 70 থেকে 80 দিয়ে, 60 থেকে 70 দিয়েছি, এইখানটা আমাদের 80 লিখতে হবে, 80 থেকে 90, এটাও কিন্তু আমাদের লিখতে হবে 80 থেকে 90। তবে আমাদের কিন্তু 7টা চাপ বলে হয়েছে। কি কি চাপ বলে এটা বলে দিচ্ছি। নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় উচ্চচাপ প্লাস মকরীয় উচ্চচাপ, দুটোকে একসঙ্গে নিয়ে তোমাদের পড়ানো হচ্ছে। এখানটা দিয়ে দেখো কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ একসঙ্গে দিয়ে দিয়েছি। আবার সুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ নিম্নচাপ হবে, এটা সুমেরু বৃত্ত প্রদেশীয় উচ্চচাপ নিম্নচাপ হবে, এটাও একটা উচ্চ হলে একটা নিম্ন হবে। কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, সুমেরু উচ্চচাপ 80 থেকে 90 এর মধ্যে, কুমেরু উচ্চচাপ 80 থেকে 90 এর মধ্যে, এটা দক্ষিণ, এগুলো সব উত্তর। এখান থেকে যখনই বলবো এগুলো উত্তর বলবো। এখন আমাদের ছকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার আমরা একটুখানি বয়ে যাই, আর একটা বাঁ দিকে একটা ছক আমাদের তৈরি করতে হয়, মানে এই বায়ু প্রবাহটা কোন দিকে কি হয়, এটাকে আমরা তৈরি করে শিখে নিই, তারপর বয়ে যাব। আগে দেখে নিই আমাদের এই জিনিসটা ঠিক হলো কিনা। দেখো এইখানে এখন এই জায়গাটা দেয়নি, ওই পাতাটা শেষ হবে যখন আমাদের একটা তো আলোচনা করছে আর দিচ্ছে আর কি। এইখানটা হচ্ছে ক্লিয়ারলি ছবি, একদম মানে শেষ ছবিটা, মানে ধাপে ধাপে নিয়ে এসেছে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, নিরক্ষীয় নিম্নচাপ, কর্কটীয় উচ্চচাপ, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ, এটা কুমেরু উচ্চচাপ। একইভাবে কিন্তু এটা আলোচনা করা আছে। এই যে ছবিটা, এই দাগটা আমরা কীভাবে তৈরি করব সেটাও দেখে নিই। আমরা একটা স্কেল বা দাগ টানার মতো কিছু নেব, যেটা দিয়ে আমরা ওটাকে তৈরি করে ফেলবো। পেজ দাগ টানার মতো কিছু একটা পেজ। দেখো এটা 90 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, বাঁ দিকে আমাদের বাঁ দিকে কাজটা হবে, যেহেতু দাগগুলো আমাদের বাঁ দিকে আঁকতে হবে। 0-র সঙ্গে 90-এর আমরা বসিয়ে দেবো, একদম 0 মিলে গেছে, এদিকে 90 মিলে গেছে। এইবার আমরা কি করব, দাগ কাটবো, মানে এটা তো চাপ বলাই ঘর, আমরা এই জায়গায় একটা দাগ কাটবো, এই জায়গাটা দাগ কাটবো, আর এইখানে একটা দাগ কাটবো। তা চাপ বলো 7টা, এটা কিন্তু বায়ু প্রবাহটা হচ্ছে আর কি। তাহলে এরকম সমান্তরালে আমরা অনেকগুলো দাগ কেটে নেব, সমান্তরাল, ঠিক এর সমান্তরাল যেন হয়ে গেছে। দেখো সমান্তরাল দাগগুলো কাটছি। এবার কি হবে, এই দেখো এই তীরটাকে এই 0-এ গেঁথে দেবো। আমরা পাশে দাগটা কীভাবে আঁকতে হবে সেটা কিন্তু একসঙ্গেই শিখিয়ে দিচ্ছি, বায়ু প্রবাহটা। তাহলে সব তীরগুলো ওপর দিয়ে দেবো, ঠিক এও তাই 0-এ বসাবো, এখানে বসাবো, তাহলে এটা 0 যদি হয় এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে। দুটো তীরই কিন্তু এক জায়গায় ঠেকার চেষ্টা করবে 0-তে, মনে মনে ভেবে নিলাম। এটা যদি এদিকে হয় এটা উল্টো দিকে হবে, এটা যদি এদিকে হয় এটা এদিকে হবে। তা সবগুলো এদিকে করে দেবো, আমাদের কিন্তু বায়ু প্রবাহটা আঁকা হয়ে গেল। একটা দুটো দিকে ঠেকিয়ে দিলাম, বাদ বাকিগুলো উল্টো করলাম। এও তাই, দেখো এটা এদিকে এসে গেছে, এটাকে এদিকে দেবো, এটাকে এদিকে দেবো, এরকম সমান্তরালে এগিয়ে নেবো, আমাদের কিন্তু চিত্রটা তৈরি হয়ে গেছে। তাহলে দেখো
এখানে কোনটা পশ্চিমা বায়ুটাও বলে দিই, তারপর আমরা আগে এই বাঁ দিকে ছবিটা আঁকি। কি হয়েছে দেখো তো, এটা এদিকে এসেছে তলাকার একটা দাগ, মানে এই নিরক্ষরেখা থেকে সমান্তরালে, একদম সমান্তরাল দেবো এটা, না এটা উলম্ব হয় না, দুটো তীর চিহ্ন দিয়ে আমরা বোঝাবো। এবার কি হবে, এটা তলায়, মানে এই তলায় কিন্তু আমরা তীরের পিছনে তীর দেব, মানে এই তীরটা এসে এখানে গেল, এটা গেল, আবার এটাকে এখানে নামিয়ে দেবো, হয়ে গেছে। তার মানে এইটাকে কিন্তু আমরা উলম্ব দিকে প্রবেশ করবো। এটাকে যেমন বার করে দিয়েছি মিডিল, এটা নিরক্ষরেখা, কিন্তু এটাকে প্রথমেই বার করে দেব, এটাকে আমরা প্রবেশ করিয়ে নেব, এটাকেও আমরা বার করিয়ে দেব, এটাকেও আমরা প্রবেশ করিয়ে নেব। ঠিক এটাকে আমরা বার করে দিয়েছি, তো এটাকে আমরা প্রবেশ করিয়ে নেব, এটা উলম্বভাবে কিন্তু হবে। এটা কি হবে, এটা প্রবেশ করিয়েছি, এটাকে বার করব আমরা, এটাকে আমরা কি করব, প্রবেশ করাবো, উলম্বভাবে যাবে, একই সমান্তরালে যায়। এবার দেখো ঠিক তীরের পেছনে তীর দেব, দিয়েছি, এটাও তীর আসছিল, পেছনে লাগিয়ে দিয়েছি, তাহলে এটা কি হবে, পিছনে তীরটা হবে, এটা কি হবে, এটা এদিকে যাবে, তাহলে এই তীরটা হয়ে গেল। আচ্ছা এটা কি হবে, এদিকে যাবে, বেরিয়ে যাবে, এটা তো প্রবেশ করিয়েছি, তাহলে এদিকে আসবে, মানে দেখো তীরটা কিন্তু অটোমেটিক্যালি ঘুরে যাচ্ছে। দেখো এটার সঙ্গে এটা থেকে দেখলেও হবে, আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা তীর শেষ, আবার একটা তীর, আবার পেছনের তীর লেগে যাচ্ছে। তাহলে বলো এটা কি হবে, এটা দুটোই বেরিয়ে এসেছিলো, এটা প্রবেশ করছে, তাহলে এটা মাথা আছে, মাথা থেকে শুরু করে লেজে দিলাম, আবার মাথা থেকে শুরু করে লেজে দিয়ে এলাম, আবার এটা কি হয়েছে, এখান থেকে মাথা থেকে শুরু করে এর লাজে দিলাম, মাথা থেকে শুরু করে এর লাজে দিলাম, এটাও তো এই মাথা থেকে শুরু করে এদিকে দেবো, আর এটা মাথা গিয়েছে এদিকে দেবো। দেখো আমাদের চিত্রটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম মানে ফ্রেশ তৈরি হয়ে গেছে আমাদের, কিন্তু একদম দেখো সমান্তরাল আছে, এগুলো উলম্ব। আমাদের এখানে প্রশ্নের মধ্যে আছে যে কোনগুলো উলম্ব, মানে সে উলম্বভাবে বিক্ষিপ্ত হয়, সেটা কিন্তু আমাদের বুঝতে পারছি, কর্কটীয়, মকরীয়, সুমেরু, বৃত্তপ্রদেশীয়, সুমেরু, কুমেরু, উচ্চচাপ, এইগুলো কিন্তু মানে উলম্বভাবে হয়। তাহলে আমরা ছবিটা তৈরি করা শিখে ফেললাম। আমাদের কিন্তু মনে রাখতে হলো 0 প্রথম মিডিলে, 30 মিডিলে, 60 কিন্তু নিচে, আর 80 নিচে, 80 থেকে 90 পর্যন্ত কিন্তু সুমেরু উচ্চচাপ। যদি উত্তর অক্ষরেখা হয়, দক্ষিণ অক্ষরেখা তো তাই। তাহলে আমরা চাপ বলয়ের সঙ্গে আমরা পুরোপুরি বায়ু প্রবাহটা আমরা শিখে ফেললাম। এবার বইয়ে আমরা একটুখানি আলোচনায় যাই। দেখো এই জায়গাটা আমাদের প্রথমে অল্প দেখিয়েছে, সমান্তরালে বার করেছে, এই যেখানে শেষ হয়েছে মাথা থেকে ল্যাজ শুরু হয়েছে, এবং এই মাথা ল্যাজ থেকে শেষ হয়েছে, মানে একটা ল্যাজ একটা মাথা, তীরে যেটা আমরা মানে প্রান্ত, আর যেটা আমরা দুই প্রান্ত থাকে, একটাতে চিহ্ন দেওয়া থাকে, মানে চলো আমরা সেই সব অঙ্কের ব্যাপার এখন আমরা দেখে নিই। যে নিরক্ষরেখায় সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, ফলে কি হয়, বাতাস তো উষ্ণ হবে, উষ্ণ হলে কি হবে, হালকা হবে এবং প্রসারিত হবে, এটা আমরা জানি, জলীয় বাষ্প ধারণ করে উপর দিয়ে উঠে যাবে। আর ঊর্ধ্বগামী বায়ু পৃথিবীর আবর্তন গতি নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে ছিটকে যায়। দেখো নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে, তাহলে উত্তর দিকেও ছিটকে যাচ্ছে উপরে যাওয়ার পরে, আর দক্ষিণ দিকেও ছিটকে যাচ্ছে, তো বাতাসটা হালকায় উঠে গেল, দিয়ে ছিটকিয়ে গেল, দিয়ে আবার কিন্তু ভারী শীতল বাতাসটা হয়ে উচ্চচাপ হয়ে নেমে এলো, উচ্চচাপ থেকে কিন্তু আমাদের উত্তর মেরুর দিকেও ছুটে যাবে, আবার নিরক্ষরেখার দিকেও ছুটে আসবে। এই জায়গাটা যখন আমরা চাপ বুঝিয়েছি, তাহলে এই জায়গাটা বুঝে তোমাদের অসুবিধা হলো না? তাহলে এখানে বলেছে কি চাপ হয় বলো তো, তার নিশ্চয়ই নিরক্ষীয় নিম্নচাপ হবে, এটা অ্যান্সার। চলো আমরা এখানে বলেছে আর দুটো দেশের মহাসাগরের নাম বলো যার উপর দিয়ে গেছে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর আমরা বলতে পারি, যদি পৃথিবীর মানচিত্রটা দেখাই তাহলে কিন্তু হয়ে যাবে। দেখো এখানে একটু ডোলড্রামাস দিয়েছে, ডোলড্রামস। তার আগে আমাদেরকে জেনে নিই, দেখো এটাকে পৃথিবীর যে বায়ু উষ্ণটা হয়, সূর্য তাপে কি সরাসরি উষ্ণ হয় না। মনে করো সূর্য রশ্মিটা ভূপৃষ্ঠে এসে পড়লো, ভূপৃষ্ঠ গরম হলো, ভূপৃষ্ঠে বাতাসটা লাগলো, সে বাতাসটা লাগার পর বাতাসটা গরম হলো, উপরে উঠে গেল, এইভাবে কিন্তু বাতাস গরম হয়। বাতাসটা কিন্তু সরাসরি সূর্য তাপ নিয়ে গ্রহণ করে গরম হয় না।
তাহলে ভূপৃষ্ঠে ঘর্ষণ ভূপৃষ্ঠে লেগে যায়, সেই ভূপৃষ্ঠ থেকে তাপটা নেয়, তারপর কিন্তু সে হালকা হয়ে উপরে উঠে যায়, জলীয় বাষ্প ধারণ করে আর উপরে উঠে চলে যায়। জলীয় বাষ্পপূর্ণ বায়ু তো সবসময় সাধারণ বায়ু হচ্ছে হালকা, আমরা জানি। এখন কথা হচ্ছে তাহলে এটা দেখছি যে এই যে স্রোতটা, এই স্রোতটা কিন্তু বলছে আনুভূমিক, ভূমির সঙ্গে আছে, আর এগুলো উলম্ব স্রোত, উলম্ব প্রবাহ। এখন এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখায় আমাদের দেখেছি যে সূর্য লম্বভাবে কিরণ দেয়, বাতাস খুব উষ্ণ হয়, উপরে উঠে যায়, তাহলে এটা কিন্তু সমান্তরাল। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো স্রোত থাকে না, একদম ভূপৃষ্ঠের সংলগ্ন। সেটাই আমরা দেখব যে নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ার এখানে বায়ুর একটা ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায়। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, ফলে এখানকার বায়ুর কোনো চলাচল দেখা যায় না, শান্ত ভাব বিরাজ করে। এর ফলে এই অঞ্চলে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয়। আর প্রাচীনকালে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চলাচলের সময় প্রায় জাহাজগুলো থেমে যেত, বাতাস নেই তো, পাল তুলে যেতে হতো জাহাজগুলো, তখন তো ইঞ্জিন চালিয়ে যেত না, থেমে যেত। নাবিকরা এই অঞ্চলের নাম করেন ডোলড্রামস, অর্থাৎ শান্তাবস্থা, শান্তযুক্ত অবস্থার সময় শান্তাবস্থা। তবে এটাও ঠিক আমাদের ঠিক তাই, মানে 25 থেকে 35, কিন্তু খুব মনে রাখতে হবে 25 থেকে 35। আমরা একটা কি বললাম 30টা মাঝে দিয়েছি, মনে পড়ছে? তাহলে 25 থেকে 35 পাবো আমরা। আর এটার বেলায় কিন্তু আমরা 60কে নিচে দিয়েছি, 60 থেকে 80। আমরা দেখিনি ওই জায়গাটা একবার, 60 থেকে 70, আর 80 থেকে 90 হচ্ছে কিন্তু শুধু যেটা আমাদের সুমেরু বা কুমেরু উচ্চচাপ যেটা আছে, 80 থেকে 90 আমরা দেখতে পাচ্ছি, একদম এখানে দেওয়া আছে। তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম। এইখানটা দেখে নিই যে একবার বলছি, দেখো উত্তর দক্ষিণ গোলার্ধ, এটা তো বলেই দিয়েছে এই অঞ্চল দুটি বায়ুর চাপ বলয় সৃষ্টি হয়েছে শান্ত বলয়ের মধ্যে দিয়ে, কটকটি শান্ত বলয়, মকরীয় শান্ত বলয় নিয়ে পরিচিত। দুটো কি নিয়েছে আর কি, কটকটিও নিয়েছে, এরা মকরীয় নিয়েছে, দুটোই তো হচ্ছে উচ্চচাপ, সেই জন্য এইখানে উচ্চচাপ একসঙ্গে দিয়ে দিয়েছে। কোনো কষ্ট হলো বুঝতে? না, চলো, আশা করি কষ্ট হওয়ার কথা নয়। এখন এইখানে আমাদের একটা প্রশ্ন আছে, বলছে অশ্ব অক্ষাংশ, এটা বরাবরই খুব ইম্পর্টেন্ট। অশ্ব মানে কিন্তু আমরা ঘোড়া, মানে ঘোড়াগুলো মানে একটা জাহাজে করে নাকি তখন ঘোড়া যেত, ঘোড়াগুলো মানে পাচার হতো, কেনা বেচা হতো। তা কি হয়েছিল, কোনো একটা স্থানটা আমি বলে দিচ্ছি, তা সেই স্থানে জাহাজ, সেখানে কোনো বায়ু চলাচল ছিল না, ফলে জাহাজগুলো সেখানে দাঁড়িয়ে যেত, পাল তুলে জাহাজগুলো বেশিরভাগই যেত আগেকার দিনে। তার ফলে কি হতো, খাবারের অভাব ঘটতো, তখন বাধ্য হয়ে ঘোড়াগুলোকে জলে নিক্ষেপ করে ফেলে দেওয়া হতো, বা জাহাজে ওজন হালকা করার জন্য বলছে আর কি। সে কোথায়, সেটা দিয়েছে আটলান্টিক মহাসাগরে। কত অক্ষাংশের মধ্যে আটলান্টিক মহাসাগর, তো আমাদের এই জায়গাটা যদি দেখি, এই জায়গাটা আমরা সবটাই পাবো আটলান্টিক মহাসাগর। তো কত ডিগ্রি অক্ষাংশ, দেখো 25 থেকে 35। আমরা কি করেছিলাম, 30 দেখিয়েছিলাম, তাহলে 25 থেকে আমাদের 35, মাঝে 30 ছিল, তাহলে দেখা যাচ্ছে 25 থেকে 35, তাহলে মাঝে 30, পুরো এই জায়গাটাতে একদম মানে কর্কটি উচ্চচাপ বলয় মধ্যেই পড়ছে। 25 থেকে যদি 35 হয়, মাঝে 30 আছে, এটা উত্তর অক্ষাংশ দিয়েছে, আবার দক্ষিণ অক্ষাংশ দিয়েছে, অর্থাৎ কর্কটীয় বা মকরীয়। কিন্তু আমাদের বা ধারণা যেটুকু, তোমাদের স্যারকে দেখে নেবে যে স্যার এটা উত্তর অক্ষাংশে বা দক্ষিণ অংশে দুটোই দিয়েছে অশ্ব অক্ষাংশ, কেননা এটা শুধুই নেবে, দক্ষিণটা হবে কিনা আমি বলছি না যে দক্ষিণটা হবে না, কিন্তু আমার ধারণা এটা উত্তর অক্ষাংশেই আমরা কিন্তু জানি। এবার দক্ষিণটাও এখানে দিয়েছে বলে দক্ষিণ দিকটাকে অশ্ব অক্ষাংশ ধরা হচ্ছে, ওই অক্ষরেখাটা দিয়ে। এবার স্যারদের সঙ্গে আলোচনা করে নেবে। চলো আমরা দেখে নিই কি বলছে। দেখো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আমেরিকা যেতে অনেক বেশি সময় লাগবে, মানে ঘোড়া ভর্তি বাণিজ্যিক জাহাজ। কি হতো, এই অবস্থায় জাহাজে ভার কমাতে বা পানীয় জল সংকটের রাতে ঘোড়াগুলোকে আটলান্টিক মহাসাগরে ফেলে দেওয়া হতো, কিন্তু গতিহীন হয়ে পড়তো। এখানে শান্ত বলয় যখন গিয়ে পড়ছে, কটকটি ও মকরীয় শান্ত বলয়ে গিয়ে পড়তো একদম মাঝখানে, তখন এই জায়গাটার মধ্যে, তখন কিন্তু মাঝখানটা শান্ত বলয় অবস্থায় বিরাজ করে, তখন কিন্তু জাহাজগুলো আটকে যেত। তাহলে আমরা 25 থেকে 35 ভুলে যাবো না আশা করি, অক্ষাংশ মিডল 30 হবে, তাহলে আমাদের কিন্তু এটা মনে পড়ে যাবে।
চলো আমরা আর একটু অল্প আলোচনা আছে দেখে নিই, দিয়ে আমরা ভিডিওটাকে শেষ করব। এখানে 60 থেকে 70 ডিগ্রি অক্ষরেখা মাঝের অঞ্চলটা সুমেরু বৃত্ত বা কুমেরু বৃত্ত আমরা বলতে পারি। ওটা কি হবে? নিম্নচাপ। কারণ এখানে মেরুর তুলনায় সূর্য তির্যকভাবে কিরণ দেয়। এই দুটো মেরু আছে, ধরো এখানে সূর্য আছে, সূর্যতে তির্যকভাবে কিরণ দেবে, এখানটা নিরক্ষরেখা তো লম্বভাবে কিরণ দেবে। তা এই মেরুর তুলনায় সুমেরু বৃত্ত হোক আর কুমেরু বৃত্ত রেখাই হোক, একটু মানে উষ্ণতাটা বেশি হবে, সেটাই বলেছি আর কি। দেখো যে মেরু অঞ্চলের তুলনায় পার্শ্ববর্তী মেরু উষ্ণতা বেশি হয়, এর ফলে মানে হালকা হয়ে উপরে উঠে যায়। তা আবার কিন্তু বাতাসটা কী হবে? রাউন্ড হচ্ছে, দেখো উঠে যাচ্ছে, আবার হালকা ভারী হতে আবার নেমে আসছে, আবার মানে চাপ বলে দিকে ছুটে আসছে। এটাও কিন্তু সুন্দর ছবিটা কিন্তু বলে দেবে পড়াশোনা। তা আমরা একটা একটা ছবি দেখে পুরো ডিসকাসটা করতে পারবো। আমরা এইখানটা পর্যন্ত বায়ু প্রবাহ আর যাবো না, আজকে আমরা এই ভিডিওটা এখানে শেষ করবো। পৃথিবীতে কটা চাপ বলয় আছে তার নামগুলো লেখ। দেখো পৃথিবীতে আমাদের 7টা চাপ বলয় আছে। কী কী দেখলাম? নিরক্ষীয় নিম্নচাপ লিখবে, কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ 3টে হলো, সুমেরু বৃত্ত নিম্নচাপ, কুমেরু বৃত্ত নিম্নচাপ, সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ। তাহলে আমাদের 7টা চাপ বলয় হয়ে গেল। বায়ুচাপ বলয়গুলি অক্ষাংশ বিস্তৃতি উল্লেখ করে চিহ্নিত করো। ওই যে বললাম যে 0 থেকে 5 5 করে, আবার কখনো ওই 30টা মিডিলে দিয়ে 25 থেকে 35, আবার 60টাকে নিচে দিয়ে 60 থেকে 70, আবার 80 থেকে 90 অক্ষাংশ দেখাতে হবে, দিয়ে চিত্রটা এঁকে দিতে হবে। পারবে না তোমরা আঁকতে? ডোলড্রামাস অঞ্চল চিহ্নিত করতে বললাম, আমি যে প্রথমেই ডট ডট দিয়েছিলাম, তার মানে এই জায়গাটা হচ্ছে ডোলড্রামাস, মানে এখানটাতে কোনো রকম বায়ু প্রবাহিত হয় না, শান্ত অবস্থা। আমরা যদি সমুদ্র স্রোত পড়তে যাবো যখন না, তখন দেখবে ওই জায়গাটাতে শৈবাল সাগর গড়ে উঠেছে, মানে কোনো স্রোত নেই, চারিদিক থেকে স্রোতগুলো এসে ওখানে স্থির হয়ে গেছে, কোনো পানা অনেক পানা জাতীয় জিনিস মানে আগাছা জন্মে যায়। শৈবাল সাগর দেখতে পাবো ওই জায়গাটাতে, ডোলড্রামাস অঞ্চলগুলোতে। এখন দেখবো তো পরের প্রশ্নটা, কোন কোন বায়ুচাপ বলয় থেকে বায়ু উল্লম্বভাবে বিক্ষিপ্ত হয়? দেখো উল্লম্বভাবে বিক্ষিপ্ত হয়, আমরা দেখতে পাচ্ছি এটা বিক্ষিপ্ত হচ্ছে, এটাও বিক্ষিপ্ত হচ্ছে, এটা কেন্দ্রে গিয়ে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। তাহলে কে? কর্কটীয়, মকরীয়, সুমেরু বৃত্ত, সুমেরু, কুমেরু, এগুলো কিন্তু উলম্ব। আর একটা সমান্তরাল দেখতে পাচ্ছি নিরক্ষীয়টা। চলো আমরা দেখতে পাচ্ছি 2 ক্রান্তীয় অঞ্চল, 2 মেরু অঞ্চলে বায়ু ঘনত্ব বেশি হয় কেন? আমরা যদি একটা উচ্চচাপ জিনিসটা খুব হালকা করে জেনে নিই। যখন খুব শীত পড়ে, জানবে যে উচ্চচাপ তো মানে বরফ এলাকায় হয়, আর নিম্নচাপ কিন্তু নিরক্ষীয় এলাকায় হয়, অর্থাৎ যেখানে খুব বেশি উষ্ণ সূর্য লম্বভাবে কিরণ দেয়। তাহলে বরফের একটা ঠান্ডা চাপ যখন নেমে আসবে, যদি মনে করে নেমে আসে, যতটা নেমে আসবে কিন্তু ততটা ঠান্ডা শীতল অনুভব, শীত যাবে না, প্রচণ্ড শীত থাকবে উচ্চচাপ যখন নামবে। তা দেখা যাচ্ছে মেরু অঞ্চলে বায়ুর ঘনত্বটা বেশি কেন বলছি 2 ক্রান্তীয় অঞ্চলের তুলনায়? তাহলে আমাদের প্রশ্নটা পরের ভিডিও আমরা আলোচনা করে দেবো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। আমাদের আজকে এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের ভিডিও। ভালো লাগলে অবশ্যই